গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি রয়েছি তোমাদের সাথে জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, আমরা গত কয়েকটি ক্লাস ধরে কিন্তু তোমাদের বইতে যে দ্বিতীয় অধ্যায় রয়েছে বায়ুমণ্ডল, সেখান থেকে কিন্তু আমরা আমাদের আলোচ্য যে পড়াশোনা সেটা কিন্তু শুরু করেছিলাম, তাই তো? অনেকগুলো বিষয় সম্পর্কে কিন্তু আমরা ইতিমধ্যে জেনে গেছি এবং আমরা কিন্তু এই বায়ুমণ্ডলের চ্যাপ্টার প্রায় শেষের দিকে এসে পৌঁছেছি। বলো তো তোমরা আমাকে, এই যে বায়ুমণ্ডল সম্পর্কে তোমরা কোন কোন বিষয় সম্পর্কে জেনেছো? বায়ুমণ্ডলের উপাদান, ভেরি গুড। আর বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, তাই তো? আচ্ছা, বায়ু প্রবাহ সম্পর্কেও জেনেছো। আর কি কি বিষয় জেনেছো বলো তো? তোমরা তাপমণ্ডল সম্পর্কে জেনেছো, উষ্ণতা, আর্দ্রতা, এই বিষয়গুলো সম্পর্কে যেমন জেনেছো, তেমন গ্রিন হাউস সম্পর্কেও কিন্তু এই চ্যাপ্টার থেকে তোমরা অবগত হয়েছো, তাই তো? এবং গত ক্লাসে আমরা কি জেনেছিলাম, যে অধঃক্ষেপণ এবং আর্দ্রতা, তাই তো? সেখানে আমরা বৃষ্টিপাতের বিভিন্ন রকম ভেদ পড়েছিলাম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কিন্তু এই যে বৃষ্টিপাত রয়েছে, তারপরে যে তোমাদের বইতে পৃথিবীর যে বিভিন্ন জলবায়ু অঞ্চলগুলো রয়েছে, সেই জলবায়ু অঞ্চলগুলো সম্পর্কে কিন্তু আমরা আজকে জানবো। তার আগে গত ক্লাসের পড়া তোমাদের কেমন মনে আছে, একটু প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা আলোচনা করে নেই। আচ্ছা, তোমরা বললে যে বায়ুমণ্ডলের উপাদান, বলো তো এই বায়ুমণ্ডলের উপাদানকে কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে, ভেরি গুড। কি কি ভাগ? গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্প এবং ধূলিকণা, তাই তো? এই যে তিনটি উপাদানের মধ্যে গ্যাসীয় উপাদান প্রথমেই রয়েছে। আমাদের এই যে বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলের চারপাশে বিভিন্ন রকম গ্যাস তো আছে, আছে। তাহলে তোমরা বলো তো যে এই বায়ুমণ্ডলে সর্বাধিক গ্যাস কোনটি, সব থেকে বেশি পরিমাণে কোন গ্যাস থাকে? নাইট্রোজেন, ভেরি গুড। কত পার্সেন্ট বলো তো? 78.08% কিন্তু তা কি থাকে না, নাইট্রোজেন। ঠিক তারপরে যে দ্বিতীয় সর্বোচ্চ গ্যাসটি বায়ুমণ্ডলে রয়েছে তার নাম কিন্তু অক্সিজেন। আচ্ছা, এই অক্সিজেন বায়ুমণ্ডলে কতটা পরিমাণে রয়েছে বলতো? ভেরি গুড। বায়ুমণ্ডলের 20.94% অংশ জুড়ে কিন্তু রয়েছে কি না, অক্সিজেন। এছাড়া আর যে গ্যাসগুলো রয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ হলো মিথেন, কার্বন মনোক্সাইড, ওজোন স্তর, হিলিয়াম, তারপরে ক্রিপ্টন, জলীয় বাষ্প, কার্বন ডাই অক্সাইড, এগুলো কিন্তু সব বাতাসে রয়েছে। এর মধ্যে চারটি গ্যাস রয়েছে যাকে আমরা বলি নিষ্ক্রিয় গ্যাস। কোন চারটি বলতো? ভেরি গুড, হিলিয়াম আর জেনন, ক্রিপ্টন আর কিন্তু হলো নিয়ন। এই চারটি গ্যাসকে আমরা বলে থাকি কি বলতো, নিষ্ক্রিয় গ্যাস। অর্থাৎ বায়ুমণ্ডলে কিন্তু এই যে গ্যাসগুলি তেমন ভাবে কার্যকরী নয়। এরপরে বায়ুমণ্ডলের স্তরবিন্যাস তোমরা করেছিলে, জেনেছি তোমরা যে স্তরবিন্যাস উষ্ণতার অনুযায়ী বায়ুমণ্ডলের স্তরবিন্যাসকে কয় ভাগে ভাগ করা যায়, না 6 ভাগে ভাগ করা যায়। সর্বনিম্ন যে স্তরটি অর্থাৎ ভূপৃষ্ঠ সংলগ্ন যে অংশের স্তরটি লক্ষ্য করা যায় তার নাম কি বলতো? বাহ, খুব ভালো বলেছো, যে ট্রপোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ারের পরে কিন্তু আরো একটি স্তর রয়েছে, তার নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এই ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝখানে যে সীমারেখাটা তার নাম কি জানো? ঠিক বলেছো, যে ট্রপোপজ, তাই না? আচ্ছা, তোমরা আমাকে বলো তো যে ক্ষুব্ধমণ্ডল কাকে বলে? একদমই তাই, ক্ষুব্ধমণ্ডল বলা হয় কিন্তু ট্রপোস্ফিয়ারকে। আর শান্তমণ্ডল? সে একদমই ঠিক বলেছো, যে শান্তমণ্ডল বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ারকে। দেখো এই যে স্ট্র্যাটোস্ফিয়ার স্তর, এই স্তরে কিন্তু আহ, একটা গ্যাস লক্ষ্য করা যায় বা একটা স্তর কিন্তু রয়েছে। কি? একদমই ঠিক বলেছে, যে ওজোন স্তর। দেখো এই ওজোন স্তর কিন্তু পৃথিবীতে আসা যে সূর্যরশ্মি থেকে যে অতিবেগুনি রশ্মি আসে সেটা শোষণ করে নেয়। আর এই অতিবেগুনি রশ্মি প্রভাব খুবই খারাপ, মানুষের ক্যান্সার হতে পারে, চোখের রেটিনা, উদ্ভিদ তার ক্লোরোফিল বন্ধ করে, অর্থাৎ খাদ্য উৎপাদন করা বন্ধ হয়ে যায় এই অতিবেগুনি রশ্মির জন্য। এই রশ্মি কিন্তু ওজোন স্তর শোষণ করে আমাদের বিভিন্ন রোগের হাত থেকে বাঁচায়।
কিন্তু বর্তমানে বিভিন্ন গ্যাসের দরুন বা বিভিন্ন মানুষের কার্যাবলীর দরুন এই ওজোন স্তর কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোন কোন গ্যাসের দ্বারা ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে বলতো? সিএফসি, আর মিথেন, আর হ্যালেন, আর নাইট্রাস অক্সাইড। এই যে কতকগুলি গ্যাস রয়েছে, এগুলির ফলে কিন্তু ওজোন স্তর দিনের পর দিন কি হচ্ছে না ক্ষতিগ্রস্ত হচ্ছে। আচ্ছা, আমরা কিন্তু পড়েছিলাম যে উষ্ণতার পরিমাপ, উষ্ণতার পরিমাপের এককগুলি কি কি মনে আছে তোমাদের? ভেরি গুড। যে সেলসিয়াস স্কেল, রোমান স্কেল আর ফারেনহাইট স্কেল। এর মধ্যে ফারেনহাইট আর সেলসিয়াস স্কেল কিন্তু সব থেকে বেশি ব্যবহৃত হয় সারা বিশ্বে। ঠিক আছে? আচ্ছা, এই যে তোমরা বললে ফারেনহাইট স্কেল, এই ফারেনহাইট স্কেলের ঊর্ধ্বাঙ্ক কত বলো তো? 212 ডিগ্রি ফারেনহাইট, আর নিম্নাংশ 32 ডিগ্রি ফারেনহাইট। বায়ুমণ্ডলে এই যে উষ্ণতার কথা বললাম, পৃথিবীকে সব জায়গায় কি উষ্ণতা একই রকম? না তো, না। তাহলে কোথাও উষ্ণতা বেশি, কোথাও উষ্ণতা কম, তাই? দেখো, এই যে পৃথিবীর কোথাও উষ্ণতা বেশি আবার কোথাও কম, তার জন্য কিন্তু নির্দিষ্ট কিছু কারণ রয়েছে। অর্থাৎ উষ্ণতার যে তারতম্যের, তার কারণগুলো সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করেছিলাম। তোমাদের মনে আছে সেই কারণগুলি কি কি? বা ও সূর্যরশ্মির পতন কোণ, আর কি? উচ্চতা, অর্থাৎ উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কিন্তু তাপমাত্রা বা উষ্ণতা কিন্তু হ্রাস পাচ্ছে। স্থলভাগ জলভাগের বন্টন, বায়ুর প্রবাহ, সমুদ্র সমুদ্র স্রোত, মেঘাচ্ছন্নতা, অধঃক্ষেপণ, এছাড়া মৃত্তিকা, বনভূমির অবস্থান, শিল্পায়ন, এগুলো কিন্তু সবই এই উষ্ণতার তারতম্যে প্রভাব ফেলে, তাই না? আচ্ছা, এরপরে স্টুডেন্ট আমরা বায়ুর চাপ বলয় সম্পর্কে জেনেছিলাম। বলতো এই যে বায়ুর চাপ পরিমাপক যন্ত্র চারটি কি কি? ফর্টেন ব্যারোমিটার, আর টরিসেলি ব্যারোমিটার, আর অ্যান্ড্রয়েড ব্যারোমিটার, আর ব্যারোমেট্রিক অল্টিমিটার। এই যে হেলিকপ্টার, বিমান, এগুলো যে চাপের যে মাপা হয়, বায়ুর যে চাপ, সেটা কিন্তু এই ব্যারোমেট্রিক অল্টোমিটারে উচ্চতা মাপা হয়। এই যে তোমরা বললে যে বায়ুচাপ বলয়কে 7 ভাগে ভাগ করা যায়, সেই ভাগগুলো কি কি মনে আছে বলো তো? নিরক্ষীয় নিম্নচাপ বলয়, এরপরে কি রয়েছে? যে কর্কটীয় ও মকরীয় উচ্চচাপ বলয়। 4 নাম্বার এবং 5 নাম্বার হলো সুমেরু ও কুমেরু বৃত্তীয় প্রদেশীয় নিম্নচাপ বলয়। আর একেবারে মেরুর দিকে শেষে 6 ও 7 কি রয়েছে? যে সুমেরু আর কুমেরু কি না উচ্চচাপ বলয়। এই 7টা কিন্তু প্রধান চাপ বলয় আমরা লক্ষ্য করতে পারি। আচ্ছা, বায়ু যে প্রবাহ, এই বায়ু প্রবাহ কিন্তু আর বিভিন্ন ধরনের হয়ে থাকে। তোমরা 4টে ভাগে ভাগ আমরা করে পড়াশোনা করেছিলাম। এই 4টি ভাগ কি কি বলতো? নিয়ত বায়ু, সাময়িক বায়ু, আর কি ছিল? আকস্মিক বায়ু ছিল, আর ছিল কিন্তু আহ, নিয়ত বায়ু, সামরিক বায়ু, স্থানীয় বায়ু, আর আকস্মিক বায়ু। এই 4টি কিন্তু প্রধান বায়ু আমরা পড়েছিলাম। তোমরা আমাকে বলো তো যে কোন বায়ুর অপর নাম বাণিজ্য বায়ু? আয়ন বায়ু। ভেরি গুড। তাহলে আয়ন বায়ুর অপর নাম কিন্তু হলো কি না বাণিজ্য বায়ু। এরপর স্টুডেন্ট আমরা আইটিসিজেড সম্পর্কে জেনেছিলাম। অর্থাৎ উত্তর পূর্ব আয়ন বায়ু এবং দক্ষিণ পূর্ব আয়ন বায়ু কিন্তু যেখানে এসে মিলিত হচ্ছে, সেই জায়গাটার নাম কি বলা হয়? আইটিসিজেড। এই আইটিসিজেড এর ফুল ফর্ম কি? ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন। তাহলে তোমরা আইটিসিজেড সম্পর্কেও কিন্তু জেনেছিলে। নিয়ত বায়ুকে আমরা মূলত 3 ভাগে ভাগ করেছিলাম: আয়ন বায়ু, পশ্চিমা বায়ু, আর মেরু বায়ু। তোমরা গর্জনশীল চল্লিশের সম্পর্কেও জেনেছো। বলো তো এই গর্জনশীল চল্লিশা কত ডিগ্রি অক্ষাংশের মধ্যে লক্ষ্য করা যায়? বলো। ঠিক বলেছো, 40 ডিগ্রি অক্ষাংশের মধ্যে কিন্তু গর্জনশীল চল্লিশা লক্ষ্য করা যায়। তোমরা কিন্তু স্থানীয় বায়ু সম্পর্কেও পড়েছিলে। বলো তো কয়েক রকম স্থানীয় বায়ুর নাম কি? চিনুক। ভেরি গুড। আর লু, আর বোরো, আর কি? হারমাটান, সিরোক্কো, এগুলো কিন্তু সব হলো স্থানীয় বায়ু। লু তোমরা জানো ভারতবর্ষে কোথায় লক্ষ্য করা যায়? উত্তর পশ্চিম ভারতে, যেখানে থরমরুভূমি রয়েছে। অর্থাৎ গ্রীষ্মকালে কিন্তু দিনের বেলায় এই হাওয়া, প্রচন্ড গরম একটা উষ্ণ হাওয়া কিন্তু বয়ে চলে, তাকেই আমরা লু বলি, তাই তো? তোমরা আমাকে বলো তো এবার যে কোন বায়ু, স্থানীয় বায়ুকে তুষার ভক্ষক বলা হয়?
একদমই ঠিক বলেছে যে চিনুক বায়ুকে। কেন বলা হয় বলতো? কারণ এই চিনুক যে বায়ু রকি পর্বতের যে উচ্চ পার্বত্য অংশ, অর্থাৎ যেখানে বরফ জমে, সেই চিনুকের উষ্ণ বায়ুর প্রভাবে কিন্তু সেই বরফটা খুব দ্রুত গলে নদীর মাধ্যমে প্রবাহিত হয়ে জলটা কিন্তু আশেপাশে বন্যার সৃষ্টি করে। তাই স্থানীয় মানুষরা এই যে বায়ুটা চিনুক তার নামকরণ কি করেছে? না তুষারভক্ষ। তাই তো? আচ্ছা, আমরা আকস্মিক বায়ু পড়েছিলাম, তার মধ্যে দেখেছিলাম কি না ঘূর্ণবাদ আর প্রতিপ ঘূর্ণবাদ। চীন সাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণবাদের নাম কি বলতো? টাইফুন। ভেরি গুড। আবার আমাদের এই বঙ্গোপসাগর, আরব সাগর, এই দুই সাগরে যে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় তাকে আমরা কি বলি? না সাইক্লোন। আবার ক্যারিবিয়ান সাগর রয়েছে, সেই ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড় কি বলা হয়? কি বলা হয় ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড়কে? হ্যারিকেন। একদমই ঠিক বলেছো স্টুডেন্ট। এর গত ক্লাসে আমরা অধঃক্ষেপণ সম্পর্কে পড়েছিলাম, তাই না? অধঃক্ষেপণের প্রধান কয়েকটি প্রক্রিয়াগুলি কি কি বলতো? তোমাদের মনে আছে? মনে আছে, তাহলে বলো কি কি? বৃষ্টিপাত। ভেরি গুড। আর গুড়ি গুড়ি বৃষ্টি, তুষারপাত, স্লিট এবং শিলাবৃষ্টি, এগুলো কিন্তু হলো অধঃক্ষেপণ। অপরদিকে এই যে কুয়াশা, ধোঁয়াশা, শিশির, এগুলো কিন্তু অধঃক্ষেপণের মধ্যে পড়ে না। অধঃক্ষেপণের প্রধান যে প্রক্রিয়া এবং সর্ববৃহৎ যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটার নাম কি বলতো? বৃষ্টিপাত। খুব ভালো বলেছো। এবং আমরা গত ক্লাসে কিন্তু বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ সম্পর্কে জেনেছিলাম। বৃষ্টিপাতকে কয় ভাগে ভাগ করা যায়? না তিন ভাগে। কি কি? পরিচলন বৃষ্টিপাত, আর শৈলাক্ষেপ বৃষ্টিপাত, আর ঘূর্ণবৃষ্টি। তোমরা এখন আমাকে বলবে যে কোন বৃষ্টিপাতটা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বেশি লক্ষ্য করা যায়? একদম ঠিক বলেছো যে পরিচলন বৃষ্টিপাত কিন্তু নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায়। দেখো, শৈলক্ষেপ বৃষ্টিপাত কাকে বলে তোমরা ইতিমধ্যেই জেনে গেছো। এই যে শৈলক্ষেপ বৃষ্টিপাত পর্বতের যে ঢালটাতে হয়, সেই ঢালটাকে কি বলা হয়? পর্বতের প্রতিবাদ ঢাল। ভেরি গুড। অপরদিকে ঢালের ঠিক উল্টো দিকের ঢালটাতে বৃষ্টিপাত হচ্ছে না, সেই ঢালটার নাম কি? অনুবাদ ঢাল। এই অনুবাদ ঢালকেই কিন্তু বলা হয় বৃষ্টির ছায়া অঞ্চল। অর্থাৎ জলীয় বাষ্প সৃষ্টি করে যখন বাষ্পীভবনের মাধ্যমে ঘনীভূত হয়ে মেঘ যখন বয়ে যাবে, তখন তার যদি প্রবাহ পথে পাহাড় পর্বত বা মালভূমি বাধাপ্রাপ্ত হয়, সে কিন্তু সেখানে বৃষ্টিটা ঝরিয়ে ফেলে। উল্টো দিকে পর্বতের সেখানে কিন্তু বাতাস যখন এসে পৌঁছায়, সেই বাতাসে কিন্তু জলীয় বাষ্প থাকে না, ফলে সেখানে বৃষ্টিপাত হয় না। ফলে সেই জায়গাটাকে কি বলা হয় বলতো? বৃষ্টির ছায়া অঞ্চল। তোমরা আমাকে ভারতের দুটি বৃষ্টির ছায়া অঞ্চলের উদাহরণ দাও। একদম ঠিক বলেছো যে পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল। দেখো, যখন মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করছে দক্ষিণ পশ্চিম দিয়ে, তখন এই পশ্চিমঘাট পর্বতে কিন্তু বাধাপ্রাপ্ত হয় এবং সেখানে বৃষ্টিপাত ঘটায়। ঠিক উল্টো দিকে যে পূর্ব ঢাল রয়েছে পশ্চিমঘাট পর্বতের, সেখানে কিন্তু বৃষ্টিপাত হয় না। আরো একটা উদাহরণ কি? শিলং। ভেরি গুড। শিলংও কিন্তু একটি বৃষ্টিচ্ছায়া অঞ্চলের উদাহরণ, তাই তো? আচ্ছা, তোমরা বলো তো এই যে ঘূর্ণবৃষ্টি, এই ঘূর্ণবৃষ্টি কোথায় বেশি সৃষ্টি হয়? স্থলভাগে না সমুদ্রভাগে? সমুদ্রভাগে ঘূর্ণবৃষ্টি সৃষ্টি হয়, তাই তো? আচ্ছা, এই যে সাইক্লোন, হ্যারিকেন, টাইফুন, এগুলো সবই কিন্তু হলো ঘূর্ণবৃষ্টি প্রভাব। এবারে বৃষ্টিপাত পরিমাপ করা হয় কোন যন্ত্রে বলতো? বাহ! খুব ভালো বলেছো যে বৃষ্টিপাত পরিমাপ করা হয় যে যন্ত্রে, তার নাম কিন্তু হলো রেইন গজ। তাই তো? ঠিক আছে স্টুডেন্ট, গত ক্লাসে আমরা এই অধঃক্ষেপণ সম্পর্কেই কিন্তু বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমাদের জলবায়ু অঞ্চল সম্পর্কে আলোচনা করব। দেখো, এই জলবায়ু অঞ্চল কিন্তু আমি দুটি পার্টে তোমাদের সাথে আলোচনা করব। আজকে পার্ট 1 নিয়ে কিন্তু আলোচনা করছি। প্রথমত জানতে হবে জলবায়ু কি। দেখো, জলবায়ু অঞ্চল কি? নির্দিষ্ট অঞ্চল যেখানে আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলির কার্যকারিতা প্রায় এক হওয়ার কারণে সমগ্র অঞ্চলটিতে প্রায় একই ধরনের জলবায়ু লক্ষ্য করা যায় বা বিরাজ করে, তা হলো কিন্তু জলবায়ু অঞ্চল। দেখো, এই সমগ্র পৃথিবীতে কিন্তু জলবায়ু একই রকম নয়। কিছুটা অঞ্চল রয়েছে, নির্দিষ্ট কিছু অঞ্চল, সেখানে একটা সময় গরম পড়ছে, আবার সেখানে একটা সময় বৃষ্টি হচ্ছে, সেখানে একটা সময় শীত হচ্ছে। এই যে নির্দিষ্ট অঞ্চল অঞ্চলতে ভাগ, সেই ভাগের উপর ভিত্তি করে আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলির কার্যকারিতা
যে সমগ্র অঞ্চলগুলোতে একই রকম, ঠিক আছে, একই রকম অবস্থা বিরাজ করে, সেই অঞ্চলগুলোকে কি বলা হচ্ছে? জলবায়ু অঞ্চল। দেখো এবার কোপেন, তারপরে থর্নথ্রয়েট, টেলওয়ার্থ প্রমুখ জলবায়ু বিজ্ঞানীরা পৃথিবীর জলবায়ুর কিন্তু শ্রেণীবিভাগ করেছেন। সেই জলবায়ুর কি কি শ্রেণীবিভাগ করেছেন? দেখো, তোমরা নিচে ছবিটা সবাই লক্ষ্য করো, এটা হলো পৃথিবী, তাই তো? দেখো, প্রথমে রয়েছে তুন্দ্রা জলবায়ু অঞ্চল, তৈগা জলবায়ু, ভূমধ্যসাগরীয় জলবায়ু, চীন দেশীয় জলবায়ু, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, আর্দ্র নিরক্ষীয় জলবায়ু, স্টেপ জলবায়ু, ক্রান্তীয় উষ্ণ মরু জলবায়ু, পার্বত্য জলবায়ু, পশ্চিম উপকূলীয় জলবায়ু, মহাদেশীয় জলবায়ু, আর কিন্তু হলো সাভানা জলবায়ু। এই যে প্রধান কয়েকটি আমরা আহ জলবায়ু অঞ্চল সম্পর্কে পড়লাম, এগুলোই কিন্তু অঞ্চল ভিত্তিতে মোটামুটি একই রকম আবহাওয়া লক্ষ্য করা যায়। এবারে তুন্দ্রা জলবায়ু অঞ্চল কোন কোন অঞ্চলে লক্ষ্য করা যায়? নিরক্ষীয় জলবায়ু অঞ্চল নিশ্চয়ই নিরক্ষরেখার বড় কাছাকাছি যে অংশ বা যে অঞ্চলগুলি রয়েছে সেখানে লক্ষ্য করা যাবে। দেখো, নিরক্ষরেখা কিন্তু মান 0 ডিগ্রি, তাই পৃথিবীর মাঝখান থেকে যে রেখা গেছে তার নাম কিন্তু নিরক্ষরেখা, তাই তো? তাহলে এর আশেপাশে যে অঞ্চলগুলো রয়েছে, সেই অঞ্চলগুলোতে যে ধরনের জলবায়ু লক্ষ্য করা যায় তাই হলো নিরক্ষীয় জলবায়ু। আমরা কিন্তু এই যে এত রকম জলবায়ু রয়েছে, এগুলো সম্পর্কে কিন্তু বিস্তারিত জানবো। আজকে মাত্র আমরা 4টি থেকে 5টি জলবায়ু সম্পর্কে জানবো, এবং পার্ট 2 তে আমি কিন্তু তোমাদের বাদবাকি যে জলবায়ুগুলো থাকবে সেগুলো সম্পর্কেও জানাবো। তাহলে চলো প্রথমে আমরা দেখে নেই আর্দ্র নিরক্ষীয় জলবায়ু। দেখো, অবস্থান মানে পৃথিবীর কোন কোন স্থানে এই জলবায়ুটা লক্ষ্য করা যায় সেটা আমরা একটু জানবো। দেখো, 1 নম্বর হলো দক্ষিণ আমেরিকার ব্রাজিলের মধ্যভাগ, বলিভিয়া, ইকুয়েডর, এটা হলো কিন্তু দক্ষিণ আমেরিকা। এবারে আফ্রিকা মহাদেশের কঙ্গো, প্রজাতন্ত্র কেবল, ক্যামেরুন এই অঞ্চলগুলোতে দেখা যায়। এশিয়া মহাদেশের মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া এই দুটি দেশে কিন্তু আমাদের আর্দ্র নিরক্ষীয় জলবায়ু লক্ষ্য করা যায়। ওশেনিয়ার পাপুয়া ও নিউ গিনি যে দেশ দুটি রয়েছে সেখানে কিন্তু, সরি, সেখানে আমরা এই দুটি জলবায়ু লক্ষ্য করতে পারি। দেখো তোমরা ছবিটা, এই যে হচ্ছে নিরক্ষরেখা, তাহলে এর পাশে যে অঞ্চল দেখো এখানে রয়েছে ব্রাজিল, আফ্রিকা মহাদেশ রয়েছে এখানে। এই আফ্রিকা মহাদেশের কোথায় কোথায় স্থান? না কঙ্গো, ক্যামেরুন এই স্থান। দেখো এইখানে কি রয়েছে? এশিয়া মহাদেশের ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এই অঞ্চলগুলোতে কিন্তু কি লক্ষ্য করা যাচ্ছে? না আর্দ্র নিরক্ষীয় জলবায়ু বিরাজ করছে। এর বৈশিষ্ট্য, উষ্ণতা এবং বৃষ্টিপাত কেমন সেটা সম্পর্কে কিন্তু আমরা জানতে হবে। দেখো, তোমরা কিন্তু ইতিমধ্যে জেনে গেছো যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কিন্তু কি হয়, যে সারা বছর কিন্তু উষ্ণতা প্রায় একই রকম থাকে। কেন? সারা বছর কিন্তু সূর্য সেই স্থানে লম্বভাবে কিরণ দেয়, ফলে বৃষ্টিপাতের পরিমাণ যেমন বেশি হয়, ঠিক তেমনই এখানে কিন্তু আবহাওয়ার পরিবর্তন তেমন হয় না। দেখো, বৈশিষ্ট্যের মধ্যে আমরা সেগুলোই পড়বো। নাম্বার ওয়ান, সারা বছর ধরে উষ্ণ আর্দ্র ঋতু পরিবর্তনহীন জলবায়ু। অর্থাৎ এখানে শীত, গ্রীষ্ম, বর্ষা যে আলাদা আলাদা ভাবে লক্ষ্য করা যাবে তেমন কিন্তু হয় না। কি হয় না, সারা বছর মোটামুটি একই রকম একটা জলবায়ু লক্ষ্য করা যায়। সারা বছর ধরে প্রতিদিন বিকেল বেলা বৃষ্টি হয়, এবং এই অঞ্চল হলো 4 o'clock শাওয়ার রেন। তোমরা পড়েছিল না যে 4 o'clock রেন কাকে বলে? যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বিকেল 3টে 4টের দিকে কিন্তু কিউমুলো নিম্বাস মেঘ দ্বারা প্রচন্ড বৃষ্টি সহ ঝড় বৃষ্টি হয় এবং বজ্রবিদ্যুৎও পড়ে। একে আমরা কি বলি? না 4 o'clock শাওয়ার রিজন। অর্থাৎ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কিন্তু এই বিকেল 4টের সময় এরকম ঝড় লক্ষ্য করা যায়। এছাড়া প্রায় প্রতিদিনই কিন্তু এই অঞ্চলে বৃষ্টিপাত হয়। নাম্বার 3 কি? যে ভ্যাপসা গরম ও গুমোট আবহাওয়া, আর রাত্রে কিন্তু আবার ঠান্ডা আবহাওয়া বিরাজ করে। তাহলে সারাদিন যে তাপমাত্রাটা সূর্য প্রদান করছে, রাত্রে কিন্তু বিকিরিত হয়ে মহাশূন্যে ফিরে যাচ্ছে বায়ুমণ্ডলের মাধ্যমে। তাই রাত্রে যথেষ্ট ঠান্ডা থাকে, কিন্তু দিনের বেলা প্রচন্ড গরম এবং গুমোট আবহাওয়া কিন্তু নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য। আচ্ছা, এরপরে দেখো উষ্ণতা কেমন থাকে। তোমরা আগেই জেনেছো যে সারা বছর কিন্তু এর আবহাওয়াটা একই রকম থাকে।
তার মানে কি হবে, সারা বছর এই অঞ্চলের গড় উষ্ণতা কিন্তু বেশি, 25 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে লক্ষ্য করা যায়। খুব বেশি যে পরিবর্তন হচ্ছে তা কিন্তু নয়, তাই না? 25 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু গড় উষ্ণতা এখানে লক্ষ্য করা যায়। নাম্বার 2 কি, প্রতি মাসে গড়ে উষ্ণতা প্রায় সমান। প্রতি মাস মাস যদি ভাগ করি আমি বছরকে, তাহলে সেই মাসে মাসে যদি গড়ের উষ্ণতা আমরা দেখি, সেই গড় উষ্ণতা কিন্তু প্রায় সমান এই আর্দ্র নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। স্টুডেন্ট, আর্দ্র কথাটা কেন এসেছে বলতো? আর্দ্র কথার অর্থ কি? ভেজা ভেজা না? তাই বছরে কিন্তু বেশিরভাগ সময় এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে কিন্তু বর্ষা হয়। নাম্বার 3, বার্ষিক উষ্ণতার প্রসর মাত্র 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বছরের যে বার্ষিক উষ্ণতার প্রসর, সেটি কিন্তু 2 ডিগ্রি থেকে 3 ডিগ্রি সেলসিয়াস। এবারে দেখো রয়েছে বৃষ্টিপাত। বাৎসরিক বৃষ্টি 200 থেকে 250 সেমি। তোমরা কি জানলে যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় অন্যান্য জলবায়ু অঞ্চলের তুলনায়? কারণ সূর্য লম্বভাবে পড়ে এবং জল খুব দ্রুত বাষ্পীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়, তাই তো? দেখো, বছরে কিন্তু 200 থেকে 250 সেমি বৃষ্টিপাত এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায়। প্রতি মাসে বৃষ্টি হয় এবং মার্চ ও সেপ্টেম্বরে বৃষ্টি সব থেকে বেশি হয়। বৃষ্টি কিন্তু মূলত প্রতি মাসেই হচ্ছে, তবে প্রতি মাসের প্রতি বছরের মার্চ মাস আর সেপ্টেম্বর মাসে কিন্তু বৃষ্টিটা বেশি লক্ষ্য করা যায়। এছাড়া তো প্রতিদিন বিকেলে 4 o'clock রেন তো এখানে লক্ষ্য করাই যায়, সেটা তোমরা ইতিমধ্যেই জেনে এসেছো। তাহলে আমরা কি জানলাম যে আর্দ্র নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের অবস্থান, বৈশিষ্ট্য, উষ্ণতা এবং বৃষ্টিপাত সম্পর্কে। বলতো, কোথায় কোথায় দেখা যায় এই আর্দ্র নিরক্ষীয় জলবায়ু অঞ্চল? বলো, এক্ষুনি তো জানলে। কোন কোন দেশে দেখা যায় বা কোন কোন মহাদেশে দেখা যায়? দক্ষিণ আমেরিকার মধ্যভাগে বলিভিয়া, তারপরে হচ্ছে ইকুয়েডর। আফ্রিকা মহাদেশে কোথায় লক্ষ্য করা যায়? আফ্রিকা মহাদেশের ক্যামেরুনে লক্ষ্য করা যায়, গ্যাবনে লক্ষ্য করা যায়। এশিয়া মহাদেশের কোথায়? ইন্দোনেশিয়া, ভেরি গুড, আর মালয়েশিয়াতে লক্ষ্য করা যায় এই জলবায়ু অঞ্চল। আচ্ছা, এরপরে দেখো 2 নম্বর রয়েছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল। স্টুডেন্ট, বলো তো যে আমাদের এই ভারতবর্ষ দেশটি কোন জলবায়ুর অন্তর্গত? একদমই ঠিক বলেছো যে ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর অন্তর্গত হলো আমাদের এই দেশ ভারতবর্ষ। অবস্থান দেখো, এশিয়া মহাদেশের ভারতীয় উপমহাদেশ যেমন ভারত, বাংলাদেশ, মায়ানমার, ভিয়েতনাম, চীনের দক্ষিণ অংশ ইত্যাদি স্থানগুলোতে কিন্তু লক্ষ্য করা যায় মৌসুমী জলবায়ু। এছাড়া কোথায়? আফ্রিকা মহাদেশের পশ্চিম অংশে লক্ষ্য করা যায়। দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলা, গিয়ানা এবং অস্ট্রেলিয়ার উত্তর অংশে কিন্তু মৌসুমী জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যায়। দেখো তোমরা ছবিতে মৌসুমী জলবায়ু অঞ্চলের কোথায়? এই দেখো, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। তাহলে আমাদের দেশ ভারত এবং তার উপমহাদেশ পাশাপাশি যে অঞ্চলগুলো শ্রীলঙ্কা, এছাড়া বাংলাদেশ, মায়ানমার, এই অঞ্চলগুলোতে কিন্তু দেখা যায় কি না ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। এছাড়া দক্ষিণ আমেরিকার ভেনেজুয়েলা, গিয়ানা এই যে অংশটা, এখানেও কিন্তু লক্ষ্য করা যায় কি না মৌসুমী জলবায়ু। অস্ট্রেলিয়াতেও লক্ষ্য করা যায়। কোন দিকে? অস্ট্রেলিয়ার উত্তর অংশটা উপরের দিকে। ম্যাপে অস্ট্রেলিয়া কোথায়? এই তো অস্ট্রেলিয়া। তাহলে এই অস্ট্রেলিয়ার দেখো উপরে এইটুকু অংশটা যেটা কালো রং করা, সেই অংশটা কিন্তু হলো মৌসুমী জলবায়ুর অন্তর্গত। এবারে মৌসুমী জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য কি? বলো তো, তুমি তো ভারতবর্ষে থাকো, আমাদের নিশ্চয়ই তোমরা মৌসুমী বায়ুর প্রভাব লক্ষ্য করেছো। বলো তো মৌসুমের বৈশিষ্ট্যগুলি কি কি? একদমই ঠিক বলেছে যে ঋতু পরিবর্তন তো লক্ষ্য করা যায়, সাথে সাথে কিন্তু বায়ু প্রবাহ কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যায়। শীতের সময় একদিক দিয়ে হাওয়া হয়, আবার গরমের সময় অন্য দিক দিয়ে হাওয়া হয়, তাই না? এবং ভারতের যে বৃষ্টিপাত, সেটা কিন্তু মৌসুমী জলবায়ুর উপরে নির্ভর করে, তাই তো? মৌসুমের আগমনে ভারতে বৃষ্টিপাত ঘটে, মৌসুমী বায়ুর প্রত্যাগমনে ভারত থেকে কিন্তু বৃষ্টি বিদায় নেয়। কি বৈশিষ্ট্য তাহলে দেখো এখানে লেখা রয়েছে? এক, জলবায়ুর উপর মৌসুমের অত্যাধিক প্রভাব লক্ষ্য করা যায়। সত্যি ঠিক, কারণ আমাদের যে ভারতবর্ষের জলবায়ু তার কিন্তু সম্পূর্ণরূপে এই মৌসুমী বায়ুর দ্বারা নিয়ন্ত্রিত হয়। নাম্বার 2, ঋতু পরিবর্তনের সাথে সাথে বায়ু প্রবাহের 180 ডিগ্রি পরিবর্তন ঘটে। অর্থাৎ গ্রীষ্মকালে দেখবে দক্ষিণে হাওয়া হয়, হয়তো, কিন্তু শীতকালে কোন দিক দিয়ে হাওয়া হয় বলতো? ভেরি গুড, উত্তরে হাওয়া হয়। তাহলে পুরোপুরি কিন্তু 180 ডিগ্রি পরিবর্তন করছে এই হাওয়ার বা বায়ুর
প্রবাহপথ, সেটি এই মৌসুমী জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায়। এছাড়া নাম্বার ৩ দেখো, মোট বৃষ্টির ৭০ ভাগ ঘটে মৌসুমী বায়ু প্রবাহে। ভারতে যদি মোট বৃষ্টিপাত হয় ১০০%, তার মধ্যে ৭০% কিন্তু এই মৌসুমী জলবায়ুর প্রভাবে বৃষ্টিপাত ঘটে। নাম্বার ৪, গ্রীষ্মকাল থাকে আর্দ্র এবং শীতকাল থাকে শুষ্ক। তাহলে মৌসুমী জলবায়ুর দেশগুলিতে কিন্তু গ্রীষ্মকাল আর্দ্র থাকে এবং শীতকাল থাকে কিন্তু সম্পূর্ণ শুষ্ক। আচ্ছা, এরপরে রয়েছে দেখো উষ্ণতা। গ্রীষ্মকালের গড় উষ্ণতা হলো ২৭ ডিগ্রি থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং শীতকালে ১০ ডিগ্রি থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু তাপমাত্রা ওঠানামা করে। তাহলে শীতকালে কত? ১০ ডিগ্রি থেকে ২৫ ডিগ্রি, আর গ্রীষ্মকালে ২৭ ডিগ্রি থেকে কিন্তু ৩২ ডিগ্রি সেলসিয়াস কিন্তু তাপমাত্রা ছাড়িয়ে যায়। বার্ষিক উষ্ণতার প্রসর প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমাদের এই যে বার্ষিক উষ্ণতা মৌসুমী জলবায়ু অঞ্চলের দেশগুলিতে, তার প্রসর কিন্তু ১৫ ডিগ্রি সেলসিয়াস। নাম্বার ৩, মৌসুমী বায়ুর আগমনে উষ্ণতা এক লাফে ১০ ডিগ্রি থেকে ১৫ ডিগ্রি কিন্তু সেলসিয়াস কমে যায়। তাই হঠাৎ যখন মৌসুমী বায়ুর আগমন ঘটবে, তীব্র গরমের পর যখন মৌসুমী বায়ুর আগমন ঘটে, তখন কিন্তু হঠাৎ করে তাপমাত্রা অনেকটা কমে যায়, তাই না? আমরা ঠান্ডা পরিবেশের বা বৃষ্টির ফলে আমরা কিন্তু অনেকটা স্বস্তি নিঃশ্বাস ফেলি বা গরমের হাত থেকে আমরা বাঁচি, তাই তো? তাহলে মৌসুমী বায়ুর আগমনে উষ্ণতা কিন্তু অনেকটা কমে যায়। তাহলে ১, ২, ৩, তিনটে হয়ে গেল উষ্ণতা। আচ্ছা, এরপরে রয়েছে দেখো বৃষ্টিপাত। গড় বৃষ্টি ৫০ থেকে ২৫০ সেমি। আমরা একটু আগে পড়লাম কি যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ২০০ থেকে প্রায় ৩০০, এখানে একটু কম, ৫০ থেকে ২৫০ সেমি কিন্তু বৃষ্টিপাত হয় মৌসুমী জলবায়ু অঞ্চলে। নাম্বার ২, খামখেয়ালি মৌসুমী বায়ুর কারণে বৃষ্টিপাত অত্যন্ত অনিয়মিত ও অনিশ্চিত। এই কথাটার মানে কি? সরি, দেখো মৌসুমী বায়ু ভারতবর্ষে কোন দিক দিয়ে প্রবেশ করে বলতো? দক্ষিণ পশ্চিম দিয়ে প্রবেশ করে। এবারে যদি মৌসুমী বায়ু ঠিক টাইমে ভারতবর্ষে প্রবেশ, তার টাইম অনুযায়ী প্রবেশ করতে না পারে, তাহলে কিন্তু খরা লক্ষ্য করা যায়, অর্থাৎ বৃষ্টি হলো না, খরা হয়ে গেল। আবার যখন মৌসুমী বায়ু তার টাইমের আগে পৌঁছে যাচ্ছে ভারতে, তখন কিন্তু আবার বন্যার লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ বেশি বৃষ্টি হচ্ছে সময়ের আগে। এই যে অবস্থাটাকেই কিন্তু বলা হচ্ছে মৌসুমী বায়ুর খামখেয়ালি। নাম্বার ৩ কি? বৃষ্টির আঞ্চলিক বন্টনে বৈষম্য বেশি, অর্থাৎ সব জায়গাতে যে সমান ঝরে যে বৃষ্টি হবে তা কিন্তু নয়। অঞ্চল ভেদে ভেদে এই বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বিভিন্ন রকম। এরপর স্টুডেন্ট ৩ নম্বর যে জলবায়ু অঞ্চলটা রয়েছে সেটি হলো কিন্তু উষ্ণ মরু জলবায়ু। এই উষ্ণ মরু জলবায়ু পৃথিবীর কোথায় কোথায় লক্ষ্য করা যায়? আফ্রিকা মহাদেশের সাহারা, তোমরা সাহারা মরুভূমির নাম শুনেছো, তাই না? তাহলে সাহারা মরুভূমি, কালাহারি মরুভূমি, এছাড়া উত্তর আমেরিকার সেসেরান, দক্ষিণ আমেরিকার আটাকানা মরুভূমি, এশিয়ার মধ্যপ্রাচ্য, অস্ট্রেলিয়ার পশ্চিম অংশে কিন্তু এই মরুভূমি জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যায়। তাহলে মরুবাহিত জলবায়ু কেমন হবে? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম হবে, শুষ্ক জলবায়ু হবে, এবং যে জলবায়ুটা থাকবে সেটা কিন্তু চরম ভাবাপন্ন না, প্রচন্ড গরম লক্ষ্য করা যায় মরুভূমিগুলিতে, তাই তো? তাহলে তোমরা ম্যাপে দেখো এই যে কোথায় কোথায় দেখা যাচ্ছে উষ্ণ মরু অঞ্চল। এই দেখো, আফ্রিকা মহাদেশের সাহারা মরুভূমি, এছাড়া আরব মরুভূমি আমাদের এশিয়া মহাদেশের মধ্যপ্রাচ্যে, গোবি মরুভূমি যেটা রয়েছে কি এশিয়া মহাদেশের মাঝ বরাবর, এছাড়া অস্ট্রেলিয়ার পশ্চিম অংশ, এই অংশটা, এই পশ্চিম অংশটা কিন্তু হলো কি না উষ্ণ মরু জলবায়ু। বৈশিষ্ট্য কি কি এই অঞ্চলগুলি? দেখো, বৈশিষ্ট্য হচ্ছে নাম্বার 1, উষ্ণ ও শুষ্ক জলবায়ু। ১ নাম্বার উষ্ণ ও শুষ্ক জলবায়ু। নাম্বার ২ কি? জলবায়ু চরম ভাবাপন্ন প্রকৃতি, অর্থাৎ চরম ভাবাপন্ন কি? অস্বস্তিকর, খুব গরম লক্ষ্য করা যায় এই জলবায়ু অঞ্চলগুলিতে। দিনে প্রচন্ড গরম পড়ে এবং রাতে কিন্তু প্রচন্ড আবার ঠান্ডাও লাগে। তাহলে দেখো, দিনের বেলা সূর্যরশ্মির দ্বারা কিন্তু ভূমি খুব দ্রুত গরম হচ্ছে। আমরা যখন উষ্ণতার তারতম্য পড়েছিলাম, তখন আমরা দেখেছিলাম যে মৃত্তিকার জন্য উষ্ণতার তারতম্য লক্ষ্য করা যায়। যে অঞ্চলগুলিতে বালি অঞ্চল, সেখানে কিন্তু ভূমিভাগ খুব দ্রুত উত্তপ্ত হবে, যেমন মরুভূমি অঞ্চল, তাই না? আবার রাত্রেবেলা কিন্তু খুব তাড়াতাড়ি তাপ বিকিরণ করে এই অঞ্চলগুলি কিন্তু অনেকটাই ঠান্ডা হবে। তাই মরু অঞ্চলগুলিতে দিনের বেলা যেমন খুব গরম পড়ে, রাত্রে কিন্তু প্রচন্ড ঠান্ডাও পড়ে। এরপরে দেখো
4 নম্বর কি রয়েছে, উপক্রান্তীয় শান্ত বলয়ের অন্তর্গত হলো কিন্তু এই উষ্ণ মরু জলবায়ু অঞ্চল। তাহলে তোমরা জানলে কোথায় কোথায় অবস্থান করছে। আফ্রিকা মহাদেশের কোন মরুভূমি, সাহারা মরুভূমি, কালাহারি এই অংশতে। এছাড়া উত্তর আমেরিকার সেসেনান মরুভূমি এখানে রয়েছে। আর কোথায় রয়েছে বলতো, না দক্ষিণ আমেরিকার আটাকানা মরুভূমি। এই যে দক্ষিণ আমেরিকার একেবারে পশ্চিম দিকে আটাকানা মরুভূমি রয়েছে। অস্ট্রেলিয়ার পশ্চিম ভাগটাও কিন্তু এরকম উষ্ণ মরু জলবায়ুর অন্তর্গত। আর আমাদের যে এশিয়া মহাদেশ, সেই এশিয়া মহাদেশের কোথায় রয়েছে, না মধ্যপ্রাচ্যে গোবি মরুভূমি রয়েছে, আরব মরুভূমি রয়েছে, তাই না? আচ্ছা, এবার দেখবো উষ্ণ মরুভূমি জলবায়ুর যে উষ্ণতা এবং বৃষ্টিপাত সম্পর্কে। উষ্ণতা, গ্রীষ্মকালে গড় উষ্ণতা 30 ডিগ্রি থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, এবং মাঝে মাঝে কিন্তু এই উষ্ণতা 40 ডিগ্রি 45 ডিগ্রিও ছাড়িয়ে যায়। গ্রীষ্মকালের বা গ্রীষ্মের দুপুরে উষ্ণতা 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু হয়ে যায়। তাহলে গড় উষ্ণতা কত, 30 থেকে 35। তবে সর্বোচ্চ কিন্তু প্রায় 50 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি কিন্তু এখানে যে উষ্ণতা সেটা পৌঁছে যায়। নাম্বার 3, দৈনিক উষ্ণতার প্রসর 20 ডিগ্রি সেলসিয়াস এবং বার্ষিক কিন্তু 15 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দিনে যে উষ্ণতার প্রসর সেটি কিন্তু হলো 20 ডিগ্রি সেলসিয়াস, এবং বার্ষিক যে উষ্ণতার প্রসর সেটি কিন্তু আমরা লক্ষ্য করি কত, 15 ডিগ্রি সেলসিয়াস। এরপর রয়েছে দেখো বৃষ্টিপাত। তোমরা মরুভূমি কাকে বলে জানো নিশ্চয়ই, যেখানে বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম থাকে। কত কম, না 25 সেমির কম যে অঞ্চলে বৃষ্টিপাত হয় সেখানে কিন্তু মরুভূমির সৃষ্টি হয়, তাই না? দেখো, সেই কারণেই বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু এই মরু অঞ্চলে খুবই কম, এবং 25 সেমিরও কম কিন্তু এই অঞ্চলগুলিতে বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। অধিকাংশ মাস কিন্তু এই অঞ্চলে বৃষ্টিহীন থাকে। তাহলে কি হলো, যে উষ্ণ মরু অঞ্চলে বৃষ্টিপাত 25 সেমিরও কম হয়, এবং বছরের বহু মাস কিন্তু এই অঞ্চলে কোনো রকম বৃষ্টিপাত হয় না। আচ্ছা, তাহলে দেখো এই যে এটা কোন জায়গা, আফ্রিকা মহাদেশের কোন মরুভূমি, সাহারা মরুভূমি। এবং এই সাহারা মরুভূমি তোমরা ম্যাপে দেখছো, এটি কিন্তু হলো বিশ্বের বৃহত্তম মরুভূমি, তাই না? সাহারা মরুভূমি। আচ্ছা, এরপরে 4 নম্বর যে ভাগটা রয়েছে দেখো, সেটি হলো কিন্তু চীন দেশীয় জলবায়ু। এবারে দেখো একটা দেশের নামে জলবায়ু, তাহলে নিশ্চয়ই চীন দেশের কিছু কিছু অংশে এই জলবায়ু লক্ষ্য করা যাবে, তাই না? অবস্থান কোথায়, যে চীনের দক্ষিণ পূর্ব অংশ, মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব অংশ, এবং দক্ষিণ আমেরিকার উরুগুয়েতে কিন্তু এরকম চীন দেশীয় জলবায়ু লক্ষ্য করা যায়। তাহলে দেখো ম্যাপে তোমরা কোথায় রয়েছে চীন দেশীয় জলবায়ু, এই যে দেখো এই অঞ্চলগুলো। মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব অংশ, আর কি চীন দেশের পূর্ব পূর্ব ও এই দক্ষিণ দিকের অংশ, এই অংশগুলোতে কিন্তু হলো কি, না চীন দেশীয় জলবায়ু লক্ষ্য করা যায়। আচ্ছা, এই জলবায়ুর বৈশিষ্ট্য কি, দেখো উপক্রান্তীয় আর্দ্র প্রকৃতির এবং উষ্ণ নাতিশীতোষ্ণ প্রকৃতির। জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাব কিন্তু লক্ষ্য করা যায়। যেহেতু সমুদ্র আশেপাশে অঞ্চলগুলিতে এই জলবায়ু লক্ষ্য করা যায়, তাই জলবায়ুগুলোতে কিন্তু সমুদ্র স্রোতের প্রভাব লক্ষণীয়। উষ্ণতা কি বলছে দেখো, গ্রীষ্মকালীন গড় উষ্ণতা 25 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, এবং শীতকালীন কিন্তু 7 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা আবার নেমে যায়। তাহলে গ্রীষ্মকাল খুবই গরম থাকে, আবার শীতকাল কিন্তু খুবই ঠান্ডা থাকে। এটাই কিন্তু চীন দেশীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। বৃষ্টিপাত কতটা হয়, এই অঞ্চলে অর্থাৎ চীন দেশীয় জলবায়ু অঞ্চলে গড় বৃষ্টিপাতের পরিমাণ হলো 100 থেকে 150 সেমি। তাহলে চীন দেশীয় জলবায়ুর গড় বৃষ্টিপাতের পরিমাণ কত, 100 থেকে 150 সেমি। আচ্ছা, এরপরে 5 নম্বর রয়েছে যে ভাবটা দেখো, সেটা হচ্ছে কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। খুব গুরুত্বপূর্ণ একটা জলবায়ু অঞ্চল। এই জলবায়ু অঞ্চল পৃথিবীর কোথায় কোথায় লক্ষ্য করা যায় দেখো আগে, আমেরিকার ক্যালিফোর্নিয়াতে, দক্ষিণ আমেরিকার চিলির মধ্যভাগ, এছাড়া কেপ টাউন, অস্ট্রেলিয়ার পার্থ, অ্যাডিলেড এই অঞ্চলগুলোতে কিন্তু এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যায়। দেখো এই যে অঞ্চলগুলোতে, এগুলোই কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। এই যে এই কালারটা দেখো, এখানে রয়েছে এই অঞ্চলটা, তারপরে ইউরোপ মহাদেশের বেশ কিছু অঞ্চল, এছাড়া এশিয়া মহাদেশের একেবারে পূর্ব দিকে কিন্তু কিছুটা অংশ রয়েছে, তাই না? তাহলে কোন কোন স্থান, যে উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়া, দক্ষিণ আমেরিকার চিলির মধ্যভাগ, আর কোথায়,
আর হচ্ছে অস্ট্রেলিয়ার পার্থ, অ্যাডিলেড এই অঞ্চলগুলোতে। অস্ট্রেলিয়ার পার্থ, অ্যাডিলেডে কিন্তু এরকম ভূমধ্যসাগরীয় জলবায়ু লক্ষ্য করা যায়। বৈশিষ্ট্য কি? সারা বছর জলবায়ু নাতিশীতোষ্ণ ও মনোরম। নাতিশীতোষ্ণ কথার অর্থ হচ্ছে না শীত না উষ্ণ, অর্থাৎ খুব মনোরম পরিবেশ কিন্তু এখানে লক্ষ্য করা যায়। তাই এই জলবায়ুকে কিন্তু বিনোদনের জলবায়ু আখ্যা দেওয়া হয়েছে, অর্থাৎ রিসর্ট ক্লাইমেট অফ দ্য ওয়ার্ল্ড। সব থেকে আরামদায়ক বা বিনোদনযুক্ত জলবায়ু কিন্তু হলো এই ভূমধ্যসাগরীয় জলবায়ু। এছাড়া আর কি, শীতকাল থাকে আর্দ্র এবং গ্রীষ্মকাল শুষ্ক। আমাদের মৌসুমী জলবায়ু অঞ্চলে আমরা ঠিক তার উল্টোটা দেখেছিলাম না, যে গ্রীষ্মকাল থাকে আর্দ্র, শীতকাল থেকে শুষ্ক। কিন্তু এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে শীতকালে কিন্তু বৃষ্টিপাত হয়, আর গ্রীষ্মকালে কিন্তু আবার থাকে কি না শুষ্ক। তোমরা মনে রাখবে এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে পশ্চিমা বায়ুর প্রভাবে কিন্তু শীতকালে বৃষ্টিপাত হয়, ঝিমঝিম বা ঝিরিঝিরি ভাবে কিন্তু বৃষ্টিপাত হয় শীতকালে। তাহলে শীতকাল এখানে আর্দ্র যেহেতু বৃষ্টিপাত হচ্ছে, আর গ্রীষ্মকালে বৃষ্টিপাত হচ্ছে না, তাই কিন্তু গ্রীষ্মকাল শুষ্ক। নাম্বার 3 কি? গ্রীষ্মকালে উচ্চচাপ এবং শীতকালে নিম্নচাপ বিরাজ করে। গ্রীষ্মকালে উচ্চচাপ এবং শীতকালে কিন্তু নিম্নচাপ এই অঞ্চলে বিরাজ করে। এরপরে রয়েছে দেখো স্টুডেন্ট, 4 নাম্বার কি? জলবায়ুর উপর সমুদ্র বায়ু ও স্থানীয় বায়ুর প্রভাব কিন্তু লক্ষ্য করা যায়। যেহেতু ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চল সমুদ্রের তীরবর্তী অঞ্চলে লক্ষ্য করা যায়, ফলে সমুদ্রর প্রভাব কিন্তু এই জলবায়ুতে লক্ষ্য করা যায়। উষ্ণতা কেমন হবে? উষ্ণতার চরম ভাবের অভাব রয়েছে, অর্থাৎ উষ্ণতা যে খুব বেশি হয় বা মানুষকে অস্বস্তি দেবে তা কিন্তু হয় না এখানে। মানে উষ্ণতা কিন্তু বেশি বাড়ে না অঞ্চলে। 2 নম্বর কি? গ্রীষ্মকালের গড় উষ্ণতা 20 ডিগ্রি থেকে 22 ডিগ্রি সেলসিয়াস। তাহলে গ্রীষ্মকালে গড় উষ্ণতা কিন্তু 20 ডিগ্রি থেকে 22 ডিগ্রি সেলসিয়াস, এবং শীতকালে 10 ডিগ্রি থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করে। বৃষ্টিপাত নাম্বার 1 কি? যে পশ্চিমা বায়ুর প্রভাবে শীতকালে বৃষ্টি হয় এবং বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু 50 থেকে 75 সেমি। গ্রীষ্মকাল কিন্তু এই ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিহীন অবস্থায় থাকে। তাহলে তোমরা কি জানলে? যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলের বৃষ্টিপাতটা কখন হয়? শীতকালে হয়। কার প্রভাবে হয়? পশ্চিমা বায়ুর প্রভাবে কিন্তু শীতকালে বৃষ্টি হয়। খুব যে বৃষ্টি হয় তা কিন্তু না, 50 থেকে 75 সেমি কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যায়। এবং গ্রীষ্মকাল কিন্তু এই অঞ্চল কি থাকে না, পুরোপুরি বৃষ্টিহীন অবস্থায় থাকে। তাই তো? আচ্ছা স্টুডেন্ট, আমরা আজকে এই 5টা জলবায়ু অঞ্চল সম্পর্কে বিস্তারিত জানলাম। এর পরবর্তী ক্লাসে আমরা অন্যান্য জলবায়ু যে রয়েছে, যেমন তুন্দ্রা জলবায়ু অঞ্চল, নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চল, স্টেপ জলবায়ু অঞ্চল, এগুলো সম্পর্কেও কিন্তু বিস্তারিত জানবো। আজকে যেটুকু পড়লাম সেখান থেকে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসে সেগুলো কিন্তু আমরা একটু দেখে নেব। দেখো, কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরাই কিন্তু উত্তর বলার চেষ্টা করবে। প্রথম প্রশ্ন দেখো, আর্দ্র নিরক্ষীয় জলবায়ু অঞ্চল পৃথিবীর কোথায় কোথায় দেখা যায়? বলো, পৃথিবীর কোথায় কোথায় দেখা যায়? দক্ষিণ আমেরিকার কোথায় দেখা যায় বলো? ভেরি গুড, ব্রাজিল, ইকুয়েডরে কিন্তু, বলিভিয়া, এই দেশগুলোতে কিন্তু দেখা যায় দক্ষিণ আমেরিকায়। এশিয়া মহাদেশে কোন 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 দেশে এই জলবায়ু লক্ষ্য করা যায়? ভেরি গুড, ইন্দোনেশিয়া, তারপরে মালয়েশিয়া, ওশেনিয়ার পাপুয়া নিউগিনি অঞ্চল, এই অঞ্চলগুলোতে কিন্তু নিরক্ষীয় জলবায়ু লক্ষ্য করা যায়। নাম্বার 2 কি? 4 o'clock শাওয়ার রিজেন দেখা যায় কোন জলবায়ু অঞ্চলে? অর্থাৎ বিকেল 3টে 4টের সময় যে ঝড় বৃষ্টি সহ বজ্রবিদ্যুৎ সহ যে ঝড় বৃষ্টি হয়, সেটা কোন জলবায়ু অঞ্চলে দেখা যায় বলতো? বাহ, ঠিক বলেছো, যে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায়। 3 নম্বর, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু অঞ্চল পৃথিবীর কোথায় কোথায় দেখা যায়? বলো, খুব সহজ প্রশ্ন, তুমি রয়েছে সেই দেশে। ভেরি গুড, ভারতবর্ষ। আর আমাদের ভারতের যে উপমহাদেশ, অর্থাৎ ভারতবর্ষ, চীনের কিছুটা অংশ, এছাড়া বাংলাদেশ, মায়ানমার, এই যে অঞ্চলগুলোতে কিন্তু মৌসুমী জলবায়ু লক্ষ্য করা যায়। এছাড়া আর কোথায় দেখা যায় বলতো আমাদের এশিয়া মহাদেশ ছাড়া? অস্ট্রেলিয়ার উত্তর অংশ দেখা যায়। এছাড়া আমেরিকার কোথায়? ভেনেজুয়েলাতেও কিন্তু মৌসুমী জলবায়ু লক্ষ্য করা যায়। আচ্ছা, নাম্বার 4, ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্যগুলি কি কি? বলো, খুব সহজ। ঠিক বলেছো, যে বায়ু প্রবাহ কিন্তু 180 ডিগ্রি পরিবর্তন ঘটে। ঋতু পরিবর্তনের সাথে সাথে
শীতকালে যেমন উত্তর দিক দিয়ে হাওয়া বয়, ঠিক তেমনি গ্রীষ্মকালে কিন্তু দক্ষিণ দিক থেকে এই অঞ্চলে হাওয়া বয়। মোট যে বৃষ্টিপাত তার 90% কিন্তু এই মৌসুমী বায়ুর দ্বারাই কিন্তু আসে। অর্থাৎ বৃষ্টিপাতটা কিন্তু এই মৌসুমী জলবায়ুর উপর নির্ভর করে। 5 নম্বর কি রয়েছে দেখো, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের গড় উষ্ণতা কত? বলো কত? ভেরি গুড। 27 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে কিন্তু গড় উষ্ণতা লক্ষ্য করা যায় নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। কারণ আমরা জানি যে বছরের বেশিরভাগ সময়টাই কিন্তু এখানে একই রকম জলবায়ু লক্ষ্য করা যায়। ঋতু পরিবর্তনহীন জলবায়ু কিন্তু হলো এই নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। নাম্বার 6 কি? যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল পৃথিবীর কোথায় কোথায় দেখা যায়? বলো, খুব সহজ। ভূমধ্যসাগরীয় জলবায়ু পৃথিবীর কোথায় কোথায় দেখা যায়? বলো। একদমই ঠিক বলেছো যে উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়া, দক্ষিণ আমেরিকার কোথায় চিলি, এবং আহ, আফ্রিকা মহাদেশের কেপটাউন, অস্ট্রেলিয়ার যে অ্যাডিলেড, তারপরে হচ্ছে পার্থ, এই অঞ্চলগুলিতে কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ু লক্ষ্য করা যায়। নাম্বার 7, বিনোদনের জলবায়ু কাকে বলা হয়? ভূমধ্যসাগরীয় জলবায়ুকে। কারণ এখানে কিন্তু যে বার্ষিক উষ্ণতার প্রসর সেটা কিন্তু কখনোই বাড়ে না। ঠিক আছে? উষ্ণতা এমন থাকে যেটা মানুষ খুব আরামদায়ক ভাবে বেঁচে থাকতে পারে। নাম্বার 8, উষ্ণ মরু অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য। বলো, খুব সহজ। মরু অঞ্চলের জলবায়ু বৈশিষ্ট্য কেমন হবে? ভেরি গুড। দিনের বেলা প্রচন্ড গরম, আবার রাতের বেলা কিন্তু প্রচন্ড ঠান্ডা এই অঞ্চলে লক্ষ্য করা যায়। তাই তো? বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম, 25 সেমিরও কম। তাই তো? আর কি লক্ষ্য করা যায় বলতো এই মরু জলবায়ুতে? জলের অভাবে কিন্তু কাঁটা জাতীয় উদ্ভিদ এখানে লক্ষ্য করা যায়। ক্যাকটাস, ফণিমনসা, বাবলা এরকম ধরনের গাছপালা কিন্তু এই অঞ্চলে জন্মায়। ঠিক আছে স্টুডেন্ট, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি তোমরা এই যে 5টা জলবায়ু অঞ্চল সম্পর্কে আলোচনা করলাম, সেই জলবায়ু সম্পর্কে কিন্তু তোমরা বিস্তারিত জেনেছো। এরপরে আমরা স্টেপ জলবায়ু, উপকূলীয় সামুদ্রিক জলবায়ু অঞ্চল, আর কি ছিল, তুন্দ্রা জলবায়ু অঞ্চল, এগুলো সম্পর্কে কিন্তু বিস্তারিত জানবো। থ্যাংক ইউ ক্লাস, সবাই খুব ভালো থাকবে।